আজকের আমাদের গন্তব্যস্থল হলো অযোধ্যা। হাওড়া থেকে দুন এক্সপ্রেসে চড়ে পরের দিনে 3.5 ঘন্টা লেটে ট্রেন পৌঁছালো অযোধ্যাতে। স্টেশন থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা ধর্মশালাতে। অযোধ্যা ধাম স্টেশন থেকে বেরিয়েই সামনে বড় রাস্তা ধরে হাঁটতে থাকলেই পড়বে রাম মন্দির, আর সেই রাম মন্দিরের পাশেই ছিল আমাদের ধর্মশালাটি। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলা একটু চা আর একটু কিছু খাবার খেতে। অযোধ্যায় লেটে পৌঁছে এখন আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাচ্ছি, ব্রেড পকোড়া আর চা। এছাড়াও এখানে একদম গরম গরম। আর কি আছে? এখানে চাও পেয়ে যাবেন আর পালক পকোড়াও পাবেন। পালক পকোড়া কোনটা? এটা। কচুরি পাবেন, এখানে ভুজিয়া সব পেয়ে যাবেন। বেশ ভালো খেতে। রাম জন্মভূমি মন্দির থেকে 1.5 কিলোমিটার এগিয়ে এলে একটি 4 মাথার মোড় পড়বে। এখানে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের 93তম জন্মবার্ষিকীতে একটি 14 টন ওজনের 40 ফুট উঁচু একটি বীণা স্থাপন করা হয়েছে, যা লতা মঙ্গেশকর চক নামে পরিচিত। লতা মঙ্গেশকর চক থেকে যাচ্ছে সরজু নদীর দিকে। অযোধ্যায় এসে আগে সকলে এই পবিত্র সরজু নদীতে স্নান করে। ওইদিকে দেখতে পাচ্ছেন সব চেঞ্জিং রুম করা আছে। এখন যদিও অনেকটা রাত হয়ে গেছে, তো সেই জন্য এখন অনেকটাই ফাঁকা। তো আমরা অনেকটা রাতে এসেছি, তো সেই জন্য আমরা মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। সরজু নদীর ধারে এই ঘাটি হয় সন্ধ্যা আরতি। তো আজকে তো আমাদের আরতি দেখা হয়নি, আমরা আসবো কালকে আরতি দেখতে। এবার আমরা যাচ্ছি আমাদের ধর্মশালার দিকে, কারণ কাল সকাল সকাল উঠে রামলাল্লাকে দর্শন করতে আসতে হবে। জয় সিয়ারাম। প্রথমে রাম মন্দির যাওয়ার আগে আমরা যাচ্ছি হনুমান গাড়িতে, কারণ রাম মন্দিরে পুজো দেওয়ার আগে হনুমানজির দর্শন করতে হয়। তো সেই জন্য আমরা হনুমান গাড়ি যাচ্ছি। হনুমান গাড়িতে পুজো দেওয়ার পর আমরা রামলাল্লাকে দর্শন করতে। কথিত আছে ভগবান শ্রীরাম লঙ্কা বিজয় করে ফেরার পর পরম ভক্ত হনুমানজিকে এই স্থান থেকে অযোধ্যা নগরীর সুরক্ষা বজায় রাখার আদেশ দেন। তাই অযোধ্যা এলে যে কোনো মন্দির দর্শনের আগে হনুমান গাড়িতে দর্শন করে হনুমানজির থেকে অনুমতি নেওয়ার রীতি রয়েছে। চারদিকে কেল্লা দ্বারা বেষ্টিত এই মন্দিরটি পুরো অযোধ্যার মধ্যে সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত, যেখানে পৌঁছতে গেলে 86টির মতন সিঁড়ি উঠতে হয়। হনুমান গাড়িতে কিন্তু ভালো রকম ভিড় আছে। হনুমানগাড়ি মন্দিরে হনুমানজি ছোট স্বরূপে মাতা অঞ্জনীর কোলে বিরাজ করছেন। 1528 খ্রিস্টাব্দে রাম মন্দির ধ্বংসের পর তৈরি হওয়া নির্বাণী আখাড়া নামে এক ধর্মীয় সংগঠনের তত্ত্বাবধানে থাকা হনুমান টিলা বলে পরিচিত এই স্থানে একসময় একটি বড় বটগাছের নিচে একটি ছোট হনুমান মূর্তির পূজা হতো। এই আখাড়ার এক সিদ্ধ সাধক বাবা অভয়রাম দাসজি তৎকালীন অবধের নবাব সুজাউদ্দৌলাকে এক কঠিন রোগ থেকে বাঁচিয়েছিলেন। এর প্রতিদানে নবাব 1774 খ্রিস্টাব্দে 52 বিঘা জমি দান করে ও কেল্লা আকারে বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। ভিড় ছিল কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে আর খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। এইটা আমাদের পুরোহিত মশাই পুজো দিয়ে দিয়েছে প্রসাদ হাতে। পেছনে আসছে দুটো মা। তো হনুমানজি দর্শন সেরে এবার আমরা যাচ্ছি রামজিকে দর্শন করতে রাম মন্দিরে। ভগবান বিষ্ণুর 7ম অবতার ভগবান রামের জন্মস্থান হিসেবে অযোধ্যা নগরী যুগ যুগ ধরে প্রসিদ্ধ। ধরা হয় এই স্থানে রানী কৈকেয়ীর মহলে ভগবান শ্রীরামের জন্ম হয়। পরবর্তী ক্ষেত্রে এই স্থানে মহারাজ কুশ প্রথম রামচন্দ্রের উদ্দেশ্যে মন্দির নির্মাণ করেন। রামায়ণ ও তার পরবর্তী কালে সাকেত ও কোশল বলে খ্যাত এই নগরী অনেক পরে অযোধ্যা নাম পায়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের খনন থেকে এই স্থানে গুপ্তকাল, কুষাণ রাজত্বকাল, শুঙ্গকালের অবশেষ পাওয়া গেছে, যা এই স্থানে প্রাথমিক নির্মাণের সময়কে খ্রিস্টের জন্মের প্রায় 700 থেকে 1000 বছর আগে নিয়ে গেছে। জানা যায় খ্রিস্টের জন্মের 100 বছর আগে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য এই স্থানে প্রথম রাম মন্দির নির্মাণ করেন। পরবর্তী ক্ষেত্রে এই দেবস্থান অনেকবার ধ্বংস ও পুনর্নির্মাণ ঘটে, যার মধ্যে খ্রিস্টীয় 10ম শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের তৈরি মন্দির 1528 খ্রিস্টাব্দে ধ্বংস করে। মন্দির চত্বরে চলে এসেছি। মন্দিরের ভিতর মানে রামলালাকে দর্শন করতে যাওয়ার আগে গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা মোবাইল যাবতীয় কিছু জিনিস জমা রেখে দেবো, জুতো জমা রাখবো। কিন্তু ঢোকার আগে যে যা ব্যাগ আনছে স্টার্টিং এ সিকিউরিটি চেক হয়,
তো সেইভাবেই আর কি চেক করা হচ্ছে। হয়ে আমরা রাম জন্মভূমির ভিতর কিন্তু চলে এসেছি। এবার আমরা মোবাইল ক্যামেরা যাবতীয় কিছু জমা রাখবো, জুতো জমা রাখবো, রেখে আমরা যাব রামলাল্লাকে দর্শন করতে। জয় সিয়ারাম। সেই ভাঙা মন্দিরের উপরেই মসজিদ তৈরি করে মোগল উগ্রপন্থী বাবর, যা মসজিদে জন্মস্থান বলে পরিচিত হয়। 1949 সালে এই মসজিদে জন্মস্থানের ভিতরই এক রাত্রে প্রকট হয় রামলাল্লার দৈব মূর্তি। বাঁদিকে জুতো জমা রাখার জায়গা পাবেন অনেক, প্রচুর 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 প্রচুর। তো আমরা ওখানে জুতো জমা দিয়ে দিয়েছি। এবার আমরা যাবো মোবাইল ক্যামেরা সব জমা করতে। জুতো জমা রাখার অপোজিট দিকেই লকার আছে, জুতো জমা রাখার অপোজিটে আমি দেখাচ্ছি। এই সাইডে হচ্ছে লকার, আর এই দিকেই হচ্ছে জুতো জমা রাখার জায়গা। কত নাম্বার লকারে? তো আপনারা যখন লকারে জিনিসপত্র জমা দেবেন, ওইদিকে যেখানে দেখিয়েছিলাম প্রথমে সেইখানে জিনিস জমা দেওয়ার ছিল, আর তার ঠিক অপোজিটে আছে, উল্টো দিকে আছে জিনিসপত্র নেওয়ার। তো এটা মাথায় রাখবেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে পুজোর প্রসাদ। তো যাই হোক, আপনারা যখন পুজো দিতে আসবেন কোনো চিন্তার কিছু নেই, কারণ খুব সুন্দর ব্যবস্থা ভিতরে, একদম সোজা, খুব সুন্দর দর্শনও করতে পারবেন। যতই ভিড় থাক দর্শনের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, ভিতরে কিন্তু কোনো রকম কিছু অ্যালাউ না, এমনকি অনেকেই আছে বাইরে থেকে প্রসাদ যারা নিয়ে যাচ্ছে তাদেরও কিন্তু ভিতরে প্রসাদ নিয়ে ঢোকাও কিন্তু অ্যালাউ নয়, যাবতীয় কিছু বাইরেই সব জমা রেখে যেতে হবে। আমরা যখন স্টার্টিংয়ে যখন ঢুকলাম তখন আপনারা দেখলেন যে একটা সিকিউরিটি চেক হলো, তখন ব্যাগগুলো নর্মালি চেক হয়েছিল। তারপর যাবতীয় কিছু জিনিস সব আপনাকে লকারে জমা করতে হবে, ওনলি মানি ব্যাগ আপনাদের কাছে রাখতে পারবেন। তো সব কিছু জমা করার পর যখন মন্দিরে এন্ট্রি করবেন তখন কিন্তু আবার একবার সিকিউরিটি চেক হবে, যেখানে লেডিস আর জেন্টস আলাদা আলাদা থাকবে। তো সিকিউরিটি চেক হওয়ার পর আপনারা একদম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তাই মাথায় রাখবেন, যখন মন্দিরে ঢুকবেন বাইরে থেকে কোনো রকম প্রসাদ কিনবেন না। মন্দিরে দানপত্র আছে, দান করার জায়গা আছে, দক্ষিণা দিয়ে দিতে পারবেন, সেখানে দানপত্রে দান করে দেবেন, আর বেরোনোর সময় এরকম প্রসাদ পেয়ে যাবেন, আর খুব সুন্দর দর্শন করা যাবে। এরপর 1992 সালে মসজিদে জন্মস্থান বা বাবরি মসজিদ ধ্বংস হয়। 2019 সালে সুপ্রিম কোর্টের আদেশের পর মন্দির নির্মাণ শুরু হয় এবং 2024 সালে 22 জানুয়ারি বর্তমানে বিশাল রূপে রাম মন্দির উদ্ঘাটন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামায়ণের যুদ্ধের শেষে রামচন্দ্র যখন বানর সেনা সমেত অযোধ্যা ফিরে এসেছিলেন, তখন ভরত এই স্থানে একটি মণিমুক্ত দিয়ে তৈরি কেল্লা নির্মাণ করে ভগবান রামের অভ্যর্থনার ব্যবস্থা করেন। কিন্তু শ্রীরাম এই স্থানের কেল্লাটি নিজে গ্রহণ না করে রাবণের সাথে যুদ্ধের সহায়তার প্রতিদান স্বরূপ বানররাজ সুগ্রীবকে প্রদান করেন। সেই থেকে এই স্থান সুগ্রীব কিলা বলে পরিচিত। রাম মন্দির দর্শন করে যখন বাইরের দিকে বেরোবেন তখনই দেখতে পাবেন সুগ্রীব কিলা। দর্শন করে ফেরার পথে যাওয়ার সময় দেখতে পাবেন, কিন্তু দর্শন করে যখন ফিরবেন তখন ডান দিকেই পড়বে সুগ্রীব কিলা। চাইলে আপনারা এটাও দর্শন করে আসতে পারেন। আমরা গিয়েছিলাম, আমাদের দর্শন হয়ে গেছে। চক্রবর্তী সম্রাট রাজা দশরথের আমরা মহলে এবার এসেছি। রামায়ণের যুগে তৎকালীন সূর্যবংশীয় চক্রবর্তী সম্রাট দশরথের মহল এই স্থানেই ছিল। এখানেই ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। এখানে তিনি তার ভাইদের সাথে বাল্যকাল কাটিয়েছিলেন এবং প্রায় নিজের 19 বছর বয়স পর্যন্ত এই মহলে থেকেছেন। মন্দিরের পূজারী জানালেন এই স্থান প্রায় 9 লক্ষ বছরের পুরানো। সম্রাট দশরথের আগে রাজা হরিশ্চন্দ্রও নাকি এখানকার মহলেই থেকেছেন। ত্রেতা যুগে সেই মহল পরবর্তী ক্ষেত্রে নিশ্চিহ্ন হলে গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য এখানে একটি ইমারত স্থাপন করেন। কিন্তু 16 শতকে রাম মন্দির ধ্বংসকালে এই স্থানও ধ্বংস করা হয়। এরপর প্রায় 350 বছর আগে এখানকার বড় আখড়া সিদ্ধ সাধু শ্রী রামপ্রসাদজি মহারাজ দৈব আদেশে অনুপ্রাণিত হয়ে বর্তমান দশরথ মহল ও মন্দিরটি নির্মাণ করান। শুনলে অবাক হবেন, এই মন্দির নির্মাণের ক্ষেত্রে পাথর, গুড়, দেশি চিনি ও চুন ব্যবহার করা হয়েছিল। দশরথ মহলের ভিতরে মন্দিরে 3টি দরজা আছে, যার মধ্যে মাঝের দরজা দিয়ে ভগবানের বালক স্বরূপের দর্শন হয়, ডান দিকের দরজা দিয়ে বনবাস গমনকালের স্বরূপ ও বাম দিকের দরজা দিয়ে রামজির অযোধ্যার রাজা হওয়ার স্বরূপে দর্শন হয়। দশরথ মহলের এই মন্দিরটুকুই অবশিষ্ট আছে। মানে ভাবুন তো, ছোটবেলাতে রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সবাই এই স্থানে মানে খেলাধুলো করেছে, হাঁটাচলা করেছে।
এবার যাচ্ছি কনক ভবন। দশরথ মহল ঘুরে তার বাঁ দিক দিয়ে যে রাস্তাটা গেছে, বাঁ দিক দিয়ে রাস্তাটা ধরে ডান দিকে এলেই পড়বে কনক ভবন। তোমরা যাচ্ছি এখন কনক ভবনের দিকে। কনক ভবন বা সোনার তৈরি ভবন। ধরা হয় দ্রাপর যুগে রাম সীতা বিবাহের পর মাতা কৈকেয়ী প্রথমবার সীতা মায়ের মুখ দেখে এই ভবনটি ওনাকে উপহার হিসেবে দেন, যা সম্রাট দশরথের তত্ত্বাবধানে ভগবান বিশ্বকর্মা তৈরি করেছিলেন। এই ভবনে শ্রীরাম বাদে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। বনবাস গমনের আগে সীতা মাতা ও রামজি এই ভবনে একান্তে সময় কাটিয়েছিলেন। সময়ের সাথে সাথে এই ভবন অনেকবার পুনঃসংস্কার ঘটেছে। দ্রাপর যুগে রামজির পুত্র মহারাজ কুশ প্রথমবার এই ভবনে জীর্ণোদ্ধার করেন এবং প্রথমবার এই স্থানে রাম ও সীতার মূর্তি স্থাপন করে এই স্থানকে একটি মন্দিরের রূপ দেন। পরবর্তী ক্ষেত্রে এই মন্দিরে অপর একটি রাম সীতার মূর্তি স্থাপন করেন ভগবান কৃষ্ণ। গুপ্তবংশীয় সম্রাট সমুদ্রগুপ্ত এই মন্দির পুনঃসংস্কার শুরু করেন, যা তার পুত্র বিক্রমাদিত্য সম্পন্ন করেন। 1027 খ্রিস্টাব্দে সালারজং গাজী এই মন্দির ধ্বংস করেন। পরবর্তী ক্ষেত্রে 1891 খ্রিস্টাব্দে ভাঙা মন্দিরের অংশ থেকে মধ্যপ্রদেশের ওঝার মহারানী বৃষভানু কুমারী বর্তমান মন্দিরটি নির্মাণ করান ও এখন মন্দিরে যে সবচেয়ে বড় রাম সীতার মূর্তিটি দেখা যায় সেটি উনি স্থাপন করেন। এটি হচ্ছে শ্রীরাম ভরত মিলাপ মন্দির। এই স্থানে রামচন্দ্র বনবাস থেকে ফিরে ভরত ও শত্রুঘ্নের সাথে প্রথম আলিঙ্গনবদ্ধ হন। এখানের এই মন্দিরের ভিতরে রাম, লক্ষ্মণ, সীতা সহ ভরত, শত্রুঘ্ন, মান্ডবী, উর্মিলা ও সুতকীর্তির মূর্তি রয়েছে। बच्चा बच्चा राम का वो जन्मभूमि के काम का, जो हमारे राम का नहीं वो किसी के राम का नहीं। 40 साल के बाद हिंदू का विजय हुआ। 500 साल के बाद प्रभु राम जी महल में गए। 14 साल के बाद राम जी लंका से आए, रावण को मारकर अभिषेक को राज देकर इसी गद्दी पर प्रभु राम जी चारों भाई से गले मिले। 14 साल के बाद राम जी से गले मिले। राम लक्ष्मण जानकी जय बोलो हनुमान की। बीच में राम, दाहिने सीता, भरत, मांडवी, लक्ष्मण, उर्मिला, शत्रुघ्न से पूर्ति, हाथ जोड़े हनुमान जी, नीचे बाजी से बड़ी माई। यहाँ सीता जी के रसोई में जो भगत जाना है। অযোধ্যার সবচেয়ে উঁচু মন্দির হলো এই রাজ দরবার মন্দির। এবার আমরা চলে এসেছি রাজ দরবার মন্দিরে। প্রাচীন রাজ দরবার মন্দির, এই হচ্ছে আমার পিছনেই রাজ দরবার মন্দির। তো চলুন ভিতরে যাওয়া যাক। ত্রেতা যুগে ভগবান রামের মহল যেখান থেকে শুরু হতো সেই স্থানেই বর্তমান এই মন্দিরটি রয়েছে। বর্তমান মন্দিরটি প্রায় 900 বছর আগে তৎকালীন অযোধ্যার শাসক রাজা মানসিংহ নির্মাণ করান। এই পরিবারের বর্তমান বংশধরেরা এখনো এই ভবনটির দেখাশোনা করেন। এই মন্দির বছরে দুবারই দর্শনার্থীদের জন্য খোলা হয়ে থাকে। আমরা অযোধ্যাতে থাকার জন্য বিড়লা ধর্মশালা বুক করেছিলাম। আপনারা অযোধ্যাতে এলে চাইলে এই ধর্মশালাতে থাকতে পারেন, যা রাম জন্মভূমি মন্দিরের উল্টো দিকেই এই ধর্মশালাটি। আপনারা যদি বিড়লা ধর্মশালায় থাকেন তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চাইলে আপনারা এখান থেকেও খেতে পারেন। তো আমরা এখানেই আছি, তো আমরা সেই জন্য এখানে আমরা খাওয়া দাওয়া করব। আপনারা এই ধর্মশালাতে অনেক রকমের রুম পেয়ে যাবেন, তো চাইলে আপনারা অনলাইন বুকিং করে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এখানে এসে থাকতে চান তো আসার 1 মাস থেকে 15 দিন আগে বুকিং করে নেবেন। ধর্মশালা থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে থেকে একটা টোটো বুক করে নিয়েছি। আমরা যাব গুমনামি বাবার বাড়িতে, তো সেখানে যাব। সেখান থেকে আমরা যাব গুপ্তার ঘাট। প্রথমে আমরা যাব রাম ভবন।
তো এইখান থেকে মোটামুটি 14 কিলোমিটার দূর আছে। তো আমরা যাবো, সেখানে দেখা যাক কি হয় গিয়ে, কারণ আগে থেকে আমাদের কোনো কথা বলা নেই যে আমরা যে গুমনামি বাবা যিনি আছেন ওনার বাড়িটা আমরা মানে ঘরটা আজকে দেখতে পাবো কিনা। তো দেখা যাক, আমরা সেখানে যাই, গিয়ে কি হয় তোমাদের আমরা আপডেট করছি, দেখতে রাখো ভিডিওটা। আমরা ফাইনালি কথাবার্তা বলে নিয়েছি, বলে আমরা পারমিশন পেয়ে গেছি। তো আমরা যাচ্ছি গুমনামি বাবার রুমে, যদিও রুমে এখনো কিছু থাকে না, জাস্ট রুমটাই আছে। ভেবে কিরকম লাগছে। এই যে এই দেওয়ালটা দেখেছি, উনি এইখানটা ওনার সব ভগবানজির সমস্ত ফ্যামিলির সমস্ত ফটো টটো লাগানো থাকতো। ফটো यहाँ पर लगा अच्छा। এইখান দিয়ে ওনার মানে এর পিছন দিকটা হচ্ছে তোমার আর্মি এরিয়া, ওইখান দিয়ে গাড়ি পিছন দিয়ে এসে থামতো এখানে রাত্রে, অনেক লোক আসতেন এখানে কথা বলছে। আর এই যে এইটা দেখছো, এটা পর্দা ফেলা থাকতো, যে আসতো ভিতরে বসতো, উনি বাইরে বেরোতেন না, बाहर से। हाँ हाँ हाँ, बाहर से बात कोई अंदर नहीं आते थे। अच्छा। অযোধ্যা নগর যেমন রামচন্দ্রের জন্মস্থান বলে বিশ্ববিখ্যাত, তেমনি ভগবানজি বা গুমনামি বাবা বা স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের শেষ কয়েকটা বছরের স্মৃতির নীরব সাক্ষ্য বহন করে চলেছে। অযোধ্যা রাম মন্দির থেকে পুরানো ফায়জাবাদ শহরের দিকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার এলে পড়বে রামভবন, যার বর্তমান মালিক হলেন মাননীয় শক্তি সিংজি। রামভবনের পিছনের দিকে আউট হাউসে একটি ছোট ঘরে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র গুমনামি বাবা বা ভগবান নামক সাধু ছদ্মবেশে 1982 সাল থেকে 1985 সালে সেপ্টেম্বর মাসে নিজের মৃত্যু অবধি কাটিয়েছিলেন। শক্তিজিৎ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে জায়গাটা দেখে মনটা বেশ ভারী হয়ে গেল। বারবার একটাই প্রশ্ন মনে এলো যে আর কতদিন সময় লাগবে যখন আমরা জানতে পারবো আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্রের জীবনের সমস্ত ঘটনার প্রকৃত সত্য। अच्छा अच्छा, उनका पूरा बनाया गया है। अच्छा, गुप्तार घाट में। সত্যি কথা বলতে কি মানে ভাবতে পারিনি যে আমরা সত্যি ভিতরে আমরা ঢোকার পারমিশন পাবো, বাট ভিতরে গিয়ে মানে একটা আলাদা একটা অনুভূতি হচ্ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। মানে আমরা ভগবান রামের দর্শন করেছি, সেটাও যেরকম একটা তীর্থস্থান, এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাও একটা তীর্থস্থানই। হ্যাঁ রাজা, ভাবতে পেরেছিলে যে ঢুকতে পারবে? এত তাড়াতাড়ি এত সহজে এখানে ঢুকতে পারবো ভাবতে পারিনি সত্যি। সিরিয়াসলি দেখে আসবে। হ্যাঁ মানে একটা আলাদা অন্যরকম একটা অনুভূতি হলো। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের বাঙালির গর্ব, বাঙালির না গোটা ভারতবর্ষের গর্ব। আমার তো মনে হয় যারা অযোধ্যায় রাম মন্দির যারা দেখতে আসছে তাদের একবার এই জায়গাটা ঘুরে যাওয়া অবশ্যই দরকার। এই যে আমরা যে পিছনে যেখানে দাঁড়িয়ে আছি এটাই ওনার পার্সোনাল ভবন, এই রাম ভবন দেখাচ্ছি তোমাদের। এই রাম ভবনের পাশের ওই দিকের গলি দিয়ে যাওয়া যায়। রাম মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে সরজু নদীর তীরে এক বিশেষ ঘাট, যার নাম গুপ্তার ঘাট। এখানে ভগবান রামচন্দ্র সরজু নদীতে জলসমাধি নিয়েছিলেন। অযোধ্যার রাজা দর্শন সিং 19 শতকে এই ঘাটটি নির্মাণ করেন। এই ঘাটের উপর রাম জানকী মন্দির, পুরানো চরণ পাদুকা মন্দির এগুলিও দেখে নিতে পারেন। এছাড়াও আরো অনেক পুরানো মন্দির আছে, সেইগুলোও আপনারা দেখে নিতে পারেন।
এসেছি গুপ্তার ঘাটে, আর এটাই হচ্ছে সেই ঘাট যেখানে রামজি, ভরত, শত্রুঘ্ন এই ঘাটে জলসমাধি নিয়েছিলেন। গুপ্তার ঘাট আরেকটি বিশেষ কারণে উল্লেখযোগ্য, সেটি হলো এই স্থানেই গুমনামি বাবা বা ভগবানজি বা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে দাহ করা হয়েছিল। আর এই স্থানেই রয়েছে ওনার সমাধি। এই স্থানে যাই এবং সেই সমাধিটাও দেখে আসি। এটাই হচ্ছে গুমনামি বাবার সমাধি। সম্রাট দশরথ তথা সূর্যবংশীয়দের গৃহদেবী হলেন এই দেবী কালী। প্রথা মেনে সূর্যবংশীয়রা যে কোনো বড় কাজ করার আগে এখানে আসতেন। রাম সীতার বিবাহের পর সীতামাতা অযোধ্যা আসার সময় নিজের সাথে তার গৃহদেবী মাতা গিরিজা অর্থাৎ দেবী পার্বতীর একটি প্রাচীন মূর্তি নিয়ে আসেন, যা মহারাজ দশরথ এই মন্দিরে মহাসমরায়ের সাথে স্থাপন করেন। ত্রেতা যুগের মন্দির একসময় নিশ্চিহ্ন হলে রাজা বিক্রমাদিত্য এই স্থানে একটি নতুন মন্দির স্থাপন করেন। পরে অযোধ্যার রাজপুত শাসনকালে বর্তমান মন্দিরটি নির্মাণ করা হয়। চারদিকে ভান্ডারা চলছে। আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি সরজু নদীতে আরতি দেখতে। রাম মন্দির থেকে একটু এগোলেই হনুমানগাড়ি থেকে আমরা একটা টোটো করে নিয়েছিলাম। আমাদের নামিয়েছিল লতা মঙ্গেশকর চকে, আর সেখান থেকে কিছুটা হেঁটে আমরা চলে গিয়েছিলাম সরজু নদীর ঘাটে। গরমকালে আরতি হয় সন্ধ্যে 6টার সময়, আর শীতকালে আরতি হয় বিকাল 5টার সময়। একটি মাস্ট ভিজিট স্থান হলো এই রামকি প্যারি। মূল সরজু নদীর একটি ধারা এই স্থান দিয়ে প্রবাহিত হয়েছে, যার পাশে অনেকগুলি ঘাট পাশাপাশি অবস্থান করেছে। কথিত আছে এই স্থান দিয়ে রামচন্দ্র সে সময় প্রতিদিন সরজু নদীতে স্নান করতে যেতেন। এক সময় লক্ষণ যখন ভারতের সমস্ত তীর্থস্থান দর্শনের সংকল্প করেন, তখন রামচন্দ্র এই স্থানে দাঁড়িয়ে বলেছিলেন যে একবার সরজু নদীতে স্নান করলেই ভারতের সমস্ত তীর্থস্থান দর্শনের পুণ্যপ্রাপ্তি হবে। তারপর থেকে এই স্থান রামকি প্যারি বলে পরিচিত। বর্তমান সরকার প্রায় 105 কোটি টাকা খরচ করে এই স্থানকে এক নতুন রূপ দিয়েছেন। এখানে সন্ধ্যার পর এক সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা আছে, যেটা দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়। এই স্থানেই 2019 সালে দীপাবলি উপলক্ষে প্রায় 4.5 লক্ষ দীপ জ্বালানো হয়, যা একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে আছে। এই রামকি প্যারি ঘাটের উপরে অনেক পুরানো মন্দির আপনারা দেখতে পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই শতাব্দী প্রাচীন নাগেশ্বর শিব মন্দির, বর্তমান অযোধ্যার গুটি কয়েক মন্দিরগুলির মধ্যে একটি, যা এখনো পর্যন্ত তার পুরানো স্বরূপে বিদ্যমান রয়েছে। কথিত আছে রামচন্দ্রের পুত্র কুশ সরজু নদীতে স্নান করার সময় তার বাজুবন্ধ হারিয়ে ফেলেন। পরে এক নাগকন্যা তা খুঁজে এনে দিলে মহারাজ কুশ তাকে ভালোবেসে ফেলেন এবং সেই নাগকন্যার স্মৃতিতে তার ইষ্ট দেবতা ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেছেন। অযোধ্যা থেকে আমরা যাব বারাণসী বাবা বিশ্বনাথকে দর্শন করতে। তাই অযোধ্যা ধাম থেকে আমাদের রাত্রি 1টার সময় ট্রেন ছিল, যা আমাদের পরের দিন সকাল 7টার সময় পৌঁছাবে বারাণসী। তাই বারাণসীর উপর খুব তাড়াতাড়ি আসতে চলেছে আরেকটি নতুন ভিডিও।